চেতনাকে ধারণ করে যে দল, তার পক্ষে যদি পক্ষপাত চলে যায় আমার, সেটা তো এমন না যে আমি সেই দলকে আপনি সেটা বলেছেন, কোনো সমস্যা নেই। আমি একটু রিল্যাক্স করি, সবাইকে একটু হয়ে গিয়েছে, এবং আমি এই জিনিসটা দুইটা পার্সপেক্টিভ থেকে আমি বলছি। মানে আমি কাউকে এম্বারাস করতে বলবো না, বাট আমি জানতে চাই এখানে কয়জন বলতে পারবে প্রসিকিউশনের 5টা লয়ারের নাম। আমি সিরিয়াসলি জানতে চাই যে এখানে 5টা বা 10টা লয়ারের নাম কে বলতে পারবে। আমার একটা জায়গায় যে আমার মা অসুস্থ, আল গেট দ্য বেস্ট ডক্টর। মানে আমি জানতে চাই কেন আজকে প্রসিকিউশনে ডক্টর কামাল হোসেন নাই, রকনউদ্দিন মাহমুদ নাই, আমিরুল ইসলাম নাই, ব্যারিস্টার রফিকুল হক নাই, ডক্টর জাহিন নাই, তানিয়া আপা নাই। মানে আই জাস্ট ওয়ান্ট টু আস্ক, আমি মাঝে মাঝে সিনিয়র লয়ারদেরকে এক্সকিউজ মি, আমি মাঝে মাঝে টিভিতে দেখি তারা কথা বলে, কিন্তু কেন আজকে বাংলাদেশে, তার মানে শেখ হাসিনার মামলা যদি বা খালেদা জিয়ার মামলা যদি ব্যারিস্টার রফিকুল হক করতে পারে, যুদ্ধাপরাধী মামলা কি লেস ইম্পর্টেন্ট? তাহলে আমার কথা হলো তাদের কি সামাজিক, তাদেরকে আমরা দিয়ে দেবো, অনেক এক্সপেন্সিভ, আমি এমপি বলছি, আমি আমার 5 বছরের বেতন দিয়ে দেবো, তাদেরকে আনা হোক। উই মাস্ট গেট দ্য বেস্ট লয়ার্স। আমি একটু একটু বলি মেহি ভাই, আমি একটু পলিটিক্যালি বলি, আমি অনেকক্ষণ করে বলছি, বাট বলছি যে না, পলিটিক্যালি আমরা কি পার্সপেক্টিভ, আই কুড বি রাইট রং, আমি জাতির কাছে ছেড়ে দিচ্ছি যে জাতি এটা ঠিক করে। তাহলে আমি পলিটিক্যালি, পিয়াল ভাই আপনি যদি একটু কনসেন্ট্রেট করেন, ভাই আপনি যদি কনসেন্ট্রেট করেন প্লিজ, আমরা জাতির কাছে আমি একটা জিনিস ছেড়ে দিচ্ছি। প্রথম কথাটা হলো জামাতে ইসলামী, আমরা যেটা বলেছিলাম যে জামাতে ইসলামীর সাথে আমরা একটা খবর পাচ্ছি আমাদেরকে বাদ দিয়ে জামাতের সাথে একটা নির্বাচন করার আওয়ামী লীগ পায়তারা করছে। আমি আমাদের কথাটা বললাম, আমি আবার জনগণের কাছে ছেড়ে দিচ্ছি যে বাংলাদেশে কি কাদের মোল্লার যাবজ্জীবন হওয়ার পর আপনি কি এক্সপেক্ট করেন যে আওয়ামী লীগের ফুল ক্যাবিনেট চেয়ার থেকে পড়ে গিয়েছে, যে অ্যাজ ইফ হোয়াট হ্যাপেন্ড, আমরা এটা জানতাম না, ও মাই গড বাংলাদেশের ল এত ইন্ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে। মানে এটা যদি জনগণ বিশ্বাস করতে চায় তাহলে আমার বলার কিছু নেই। তা আমার কথাটা হলো, হঠাৎ করে কেন জামাত ইসলামী এত সুন্দর মিছিল করার পেয়ে গেল, হঠাৎ করে এরকম সিম্বলিক কেন একটা হরতাল করলো জামাত ইসলামী? আমার কেন জানি মনে হচ্ছে যে এরকম কোনো একটা কিছু হয়েছে যার কারণে, কিন্তু অনেক যারা এই অ্যারেঞ্জমেন্টটা করেছে, পলিটিশিয়ানরা কিন্তু পলিটিক্সই করে, এর থেকে বের হয় না। যারা 40 বছর 50 বছর পলিটিক্স করে তারা সব কিছুতে পলিটিক্স ঢুকে যায়, যেমন লয়াররা গ্রে অ্যান্ড হোয়াইট দেখে। তো আমার তখন মনে হচ্ছে কিন্তু নতুন প্রজন্ম চত্বরে যে আমার সাধারণ জনগণ নেমে পড়বে, ম্যানিফেস্টোটা যে তারা অন্তরে নিয়েছে সাধারণ মানুষ, এটা অনেক পলিটিক্যাল দলই বুঝতে পারে নাই যে এইটা কোনো একটা পদ্মা ব্রিজের মতো ম্যানিফেস্টো না। এই ম্যানিফেস্টোটা বাংলাদেশের অনেক মানুষেরা অন্তরে নিয়েছে এবং এটা চেয়েছে। তখন তারা আবার একটু হিসাব উল্টে গিয়েছে। আমি পলিটিক্সের কথা এই জন্য বলছি, রাজীবের ব্যাপারটা এখানে আপনারা যে বললেন, ফার্স্ট রাজীবের কথা কে বলেছে? ভাই আমি বুদ্ধি দিচ্ছি না, আমি আমার পার্সপেক্টিভে বলছি। ফার্স্ট রাজীবের কথা বলেছে ইন্ডিয়ান টাইমস, অ্যান্টি ইসলামিক ব্লগার কিল্ড। রাজীবের কথা যখন এসেছে, সেই রাজীবের ব্যাপারে দেখেন জিনিসটা কিছু ইমোশনাল লেগেছে। সেই রাজীবকে কে মেরেছে আমরা কেউ বলতে পারি না, কিন্তু জামাত ইসলামী নাম দিয়ে দিয়েছে। মানে দেখেন পলিটিসাইজ করা হচ্ছে। ব্লগাররা বলতেই পারতো যে লেট দ্য টাইম কাম, আমরা বলবো। তারপরের দিনই পার্লামেন্টের থেকে শহীদ বলা হয়েছে। এখনো কিন্তু কেউ বলতে পারছে না কনক্লুসিভলি কে মারাছে। আমি বলছি না জামাত মারেনি, ইট কুড বি জামাত, ইট কুড বি এনিওয়ান, বাট আমি বলছি যে কিভাবে পলিটিক্সটা ব্লগারদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারা রিয়েলাইজও করেনি। তারপর মাহমুদুর রহমানের ব্যাপারটা যে আসছে, মাহমুদুর রহমানের যদি কোনো একটা মাহমুদুর রহমান, সে এত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই শাহবাগকে সাপোর্ট করেছে, সে কি করবে? ডেফামেশন স্যুট করে দেন। আজকে কাদের মোল্লা ফাঁসি থেকে এই প্রজন্ম চত্বর নেমে আসছে মাহমুদুর রহমানের বিচার চেয়ে। এটা কোনো কথা? এইটা কোনো কথা? এটা পুরো জিনিসটাকে চেপে ফেলে দিচ্ছে। মানে আমি আমার কথা বলছি, মাহমুদুর রহমান যতই চেষ্টা করুক, রাজীবের ব্যাপারে যদি কোনো কথা আসে আস্তিক নাস্তিক, আপা যে একটা কথা বললেন, তানিয়া আপা একটা কথা বললেন যে এখানে পলিটিক্সের জিনিসটা আসলে ব্যাপার না, এখানে তার পার্সোনাল লাইফ কি করুক না করুক, আপা এখানে একটা ব্যাপার আছে। বিকজ অনেকে চেষ্টা করে যে এই ব্লগাররা যদি এদেরকে ইসলামিক ওয়েতে যদি প্রমাণ করা যায় যারা এইথিস্ট না, অ্যান্টি ইসলাম, তাহলে এই পুরো আন্দোলনটাকে জামাত ইসলামী ধর্মের বিরুদ্ধে পরিচালনা করে। এটা যদি হতো তাহলে আজকে শাহবাগ চত্বরে এত সাধারণ মানুষ দেখতাম না। না আমি আপনাকে বলছি হয় নাই, আমি না কার ষড়যন্ত্র হতে পারে। একটু আন্দোলন কথাটা বলবো, আমার জন্ম হয়েছিল কিন্তু ছোট ছিলাম ৭১-এ। আমার যেটা ধারণা যে এই প্রপাগান্ডা তোমাদের জন্য তো নতুন, এগুলো আগেও হয়েছে। আমি শেষ করি, এন্ড দিস ইজ এ ডিফিটেড ফোর্স। কতিপয় অপরাধী আজকে এত হইচই করছে, এই প্রপাগান্ডা হাজার বছর ধরে হয়েছে। আমি বলছি ব্লগাররা কিভাবে হ্যান্ডেল করতে পারতো। আমি বলছি ব্লগাররা
আপনি আমাকে বলতে দেন কথাটা। আমি বলছি ব্লগারদেরকে ব্লগাররা অ্যাডভাইস তো আমাদের চলে না। কেন চলবে না? ব্লগার আমাদের না, তারা আমাদের মনের কথা বলছে। ব্লগাররা কি অন্য জায়গা থেকে আসছে? আমরা যারা পেরেন্টস আমাদের মনে হয় আমরা যারা সিনিয়র আছি আমরা উই শুড গো হোম নাও। আপনি যদি ফ্লোর না দেন আমি তো কথা বলতে আমাদের পারবো না। বাচ্চারা আপনি এখন আপনার perspective ঠিক আছে? আপনি আপনার perspective, আমি আমার perspective বলছি। আমি মনে করি, আমি যখন এটা দেখেছিলাম আমি মনে করি এটা আরো গ্রহণযোগ্য হতো। পিয়াল ভাই যে জিনিসটা বলছে চিন্তা চেতনা, এটাকে আমি নিজে দেখি তৃতীয় শক্তি। যখন আমি তৃতীয় শক্তি দেখি এটার সাথে আমি আরো জনগুরুত্ব ব্যাপার দেখি। যেমন কি দেখি, আমি চাই আগামীতে যেই ক্ষমতা আসবে কেউ কোনোদিন সংসদ বর্জন করবে না, এখান থেকে বলা হোক। আগামীতে যেই ক্ষমতা আসে কোনো চিহ্নিত দুর্নীতিবাজদের কেউ নমিনেশন দেবে না, এখান থেকে বলা হোক। নতুন প্রজন্মের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি শেষ করে নিই, আপনি বলেন। আন্দালিপ, ইউ সাউন্ডিং টু মাচ লাইক আ প্যারেন্ট। অনেক বয়স হয়ে গেছে মনে হচ্ছে। বলতে চাই না দুর্নীতিবাজদের আন্দোলন কেন, আমি একটা মিনিট You're behaving much older than you are. না, it's not about old and so it's what position I hold. আমি আপনাকে শেষ করি, এক্সকিউজ মি, আমি শেষ করে ছেড়ে দিচ্ছি। আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি বলছি এটা অনেক। রুবায়েত প্লিজ আমাদের সবাইকে সময় করে দেন। সবাই আপনি যে 1 মিনিটে শেষ করেন। আমি 1 মিনিটে শেষ করি। আমি বলছি এটা আরো অর্থবহ হতো। আমি এটাই বলছি যে আমি চাই কালকে দুর্নীতির বিরুদ্ধেও সবাই এরকম হোক। আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা দুর্নীতিবাজরা যাতে রাজনীতিতে না আসে, সবকিছুতে, বিকজ সবকিছু মিলিয়ে তো সবকিছু, তাই না? অনেক ধন্যবাদ আপনাকে। সেলিম ওমর খান, খুব সংক্ষেপে যদি বলেন আপনি। এই কাজটা রাজনীতিবিদদের হলে আরো ভালো হয় না? দুর্নীতির প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে না, নানা রকম ইস্যু কিন্তু তারা চেষ্টা করছে কিন্তু বিরোধী দল এগুলোকে উত্থাপন করার জন্য। কিন্তু বিষয়টি হচ্ছে না, শুধু আপনি না, অন্যরাও বলেছে সেটি, আপনি শুধু বলেন না, বিরোধী দল থেকে বলা হয়েছে। বিষয়টি হচ্ছে যে এখানে বিষয়টা কি, এই গণজাগরণটা কি, গণবিস্ফোরণটা কি, এটা কিন্তু গণবিস্ফোরণটা কি? আমি কিন্তু এটাও বলছি আমাদের তরুণদের আত্মপরিচয়ের যে সংকট, যেটি 42 বছর ধরে চলে আসছে, সেই আত্মপরিচয়ের সংকটটা তারা রিক্লেম করছে। তারা বলছে যে জয় বাংলা, সে রিক্লেম করছে। তারা রিক্লেম করছে জাগো জাগো বাঙালি জাগো, তারা রিক্লেম করছে সেটা। অর্থাৎ এই 42 বছর ধরে যে বিভাজিত রাজনীতি চলছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে যে বিভাজিত রাজনীতি চলছে, তার বিরুদ্ধে আমাদের তরুণ প্রজন্ম দাঁড়িয়েছে। সুতরাং আমাদের এই যে 71 সালের যে বিষয়টি মীমাংসিত হয়েছিল, যে বিষয়টি, সেই বিষয়টি যদি এখন আবারও মীমাংসিত হয়ে যায়, তাহলে দুর্নীতি কেন সমস্ত কিছুই সমাধান হয়ে যাবে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের তরুণ সমাজ এখনো কিন্তু ভাবতে পারে না যে কোনটি আমাদের স্লোগান, কোনটি আমাদের দেশপ্রেম। এগুলো কিন্তু 42 বছর ধরে কিন্তু। আপনাকে ধন্যবাদ। গোলাম মোল্লা রনি, আপনি যদি বলেন। ধন্যবাদ। এখানে যে বিষয়ে আলোচনা হচ্ছে, একটা বিষয় ঘটনা হলো যে শাহবাগ প্রজন্ম চত্বরে যে আন্দোলন করছে, অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে সরকার এই জিনিসটাকে কখনই এম্পাওয়ার্ড করছে না, বা এর সঙ্গে সরকারের কোনো লিঙ্কেজ নাই। নীতি এবং নৈতিকতার দিক থেকে, আদর্শিক দিক থেকে যখন একে অপরের সঙ্গে কখনো মিল হয়ে যায়, তখন যাত্রার পথে একে অপরের সাথে হাত মিলায়, কাঁধ মিলায়, এটা স্বাভাবিক একটা বিষয়। যে আদর্শ নিয়ে, যে স্লোগান নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, এতদিন পর সেই স্লোগান নিয়ে যখন বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে এই স্লোগানকে নিয়ে যে চক্রান্ত হয়েছে, যে দুরভিসন্ধি হয়েছে, তার বিরুদ্ধে যখন এই তরুণ প্রজন্ম জেগে উঠেছে, তখন আওয়ামী লীগ সঙ্গতের কারণে এই বিষয়টির সঙ্গে আত্মীয়তা স্থাপন করেছে। নাম্বার 1। নাম্বার 2 হলো, একটা বিষয় আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের জন্যে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগ সারা জীবন যে আন্দোলন করে আসছে, তাতে তরুণ প্রজন্মে যারা আন্দোলন করছে তাদের সাহায্য নিয়ে কোনো একটা বিষয় আওয়ামী লীগের আন্দোলন করতে আওয়ামী লীগ এত দরিদ্র হয়ে যায় নাই এখন পর্যন্ত। যে কোনো বিষয় আওয়ামী লীগের আন্দোলন করার মতো সেই জনশক্তি এখন আছে, সেই ফোর্স তাদের আছে। এবং আগামী দিনের ভোটের রাজনীতি, যেটা বললেন, ভোটের রাজনীতিতে আমি মনে করি না যে আমরা এত দরিদ্র হয়ে গেছি। আমরা যে কাজ করেছি, যে কর্ম করেছি, যে উন্নয়নমূলক কাজ করেছি, জাতির সঙ্গে আমাদের যে কন্ট্যাক্ট হয়েছে, যে বিষয়গুলো হয়েছে, সেগুলো নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে আমরা বিপুল ভোটের ম্যান্ডেট আগামীতে নির্বাচনে ক্ষমতা আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, এবং আমাদের সেই বিশ্বাস এবং কনফিডেন্স আছে। এখানে একটা বিষয় বারবার জিনিস বলার চেষ্টা করা হচ্ছে যে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল নিয়ে যে কথাগুলোর মধ্যে এখানে কিন্তু একটা কন্ট্রাডিকশন সৃষ্টি করা হচ্ছে। যে 4টি মামলাতে একেবারে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, ট্রাইব্যুনাল বলেছে যে এই বিষয়গুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ইট মিনস প্রসিকিউশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। কাজেই এখানে যদি প্রসিকিউশনের ব্যাপারে কোনো রকম ত্রুটি থাকতো, মামলা এখানে ব্যারিস্টার তামিম আমির আছেন, আমি নিজেও একজন আইনের ছাত্র, সেখানে কিন্তু বিচারক তার রায় বলতো যে আমি এই তথ্য উপাত্ত পাইনি, যেভাবে তারা একটি মামলাতে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ার কারণে সেখানে কিন্তু তারা খালার দিয়েছে, বাকি 4টে মামলাতে নির্দ্বিধায় নিঃসংকোচে সেটা প্রমাণিত হয়েছে। তখন সেই ক্ষেত্রে সমস্ত দেশের মানুষের গণদাবি ছিল যেখানে সর্বোচ্চ শাস্তি যেভাবে বাচ্চু রাজাকারের হয়েছে মৃত্যুদণ্ড, এখানেও সে মৃত্যুদণ্ড হবে। যখনই সেটা মৃত্যুদণ্ড না হলো তখনই কিন্তু সেই প্রশ্নটা আমরা জেনেছি। আমি যে প্রশ্নটা ঘুরিয়ে দিতে চাই যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার যে দাবি আসে, সেই ব্যাপারে আপনার বক্তব্য না, জামাতের রাজনীতি কিংবা আওয়ামী লীগের বক্তব্য না, আওয়ামী লীগের ব্যাপার হলো যেভাবে এখন গণজাগরণ সৃষ্টি হয়েছে জামাতের বিরুদ্ধে, আমাদের আর রিটার্ন করে কোনো ওয়ে নেই। দের ইজ নো ওয়ে টু রিটার্ন। বাংলাদেশ সরকার
এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার। জি, আপনাকে অনেক ধন্যবাদ। রতন ভাই, আপনার কাছে যাব। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের যে কথা বলা হয়েছে সেই ব্যাপারে যদি আপনি বলেন। প্রথমত বাংলাদেশের অস্তিত্বের বিরোধিতা করার কারণেই জামাতের তো নৈতিক অধিকার নাই এই দেশে রাজনীতি করার। এবং আপনারা জানেন যে স্বাধীনতার পর জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল। আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? জনগণ পরাজিত করে, শাসকরা আশ্রয় দেয়। ৭১-এ এই ধর্মান্ধ শক্তিকে আমরা পরাজিত করেছিলাম, শাসক গোষ্ঠী তাকে আশ্রয় দিয়েছে। ৯০ আমরা স্বৈরাচারকে পরাজিত করেছিলাম, শাসকরা আশ্রয় দিয়েছিল। ৯২ সালে জাহানারা ইমামের নেতৃত্বে গণ আদালত গঠন করে তাদেরকে আমরা দায়ী করেছিলাম যে তারা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী, শাসক গোষ্ঠীর আশ্রয় এবং প্রশ্রয় পেয়েছে। এইবার প্রজন্ম চত্বর কিন্তু একটা কথা বলেছে, তারা সমস্ত ধরনের প্রকাশ্য এবং গোপনতাদের বিরোধী। প্রকাশ্যভাবে তারা জামাতের বিএনপির সঙ্গে যেমন আছে, অপ্রকাশ্যভাবে কারোর সঙ্গে থাকার যদি কোনো সম্ভাবনা তরুণ প্রজন্ম দেখেছে বলেই তারা কিন্তু ফুঁসে উঠেছে। ফলে প্রকাশ্য এবং গোপনতা দুইটার বিরুদ্ধে কিন্তু এরা একটা মানে রায় ঘোষণা করেছে আমাদের তরুণ প্রজন্ম। তবে আমি যেটা একটু বলতে চাই যে এই যে ঘটনাটা ঘটছে এর মধ্যে আরেকটা ইন্ডিকেশন কি আছে যে এমন একটা অস্থিরতা তৈরি করো যা ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যেতে পারে। ফলে সে কারণে হঠাৎ করে এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু ঠিক মিলছে না, অনেক হিসাবের সঙ্গে মিলছে না। ফলে সে ব্যাপারেও আমার মনে হয় তরুণ প্রজন্ম আবার দাঁড়াবে। ধন্যবাদ। যে আমি একটু নীলুফার চৌধুরী মনিরকে জিজ্ঞেস করবো যে বিএনপি কি তাহলে জামাতকে বাদ দিয়ে একা রাজনীতি করবে কিনা, প্রশ্নটি এইখানে আসলে। আসলে বিএনপি একটা ইস্যু নিয়ে জামাতের সাথে 18 দলের একটা জোট করেছে। সেই ইস্যুটা এটা কিন্তু কোনো যুদ্ধাপরাধী নিয়ে জোট করা হয় নাই যে এদেরকে বিচার করতে দেওয়া হবে না। শাহবাগের পরে বলা হচ্ছে একটা প্যারাডাইম এখন শিফট হয়ে বিএনপি যাচ্ছে, যে ভয়টা পাচ্ছে, সেই মাহি বিএনপি ভাই যে প্যারাডাইমটা কথাটা শিফট হবে বলবে কিনা। আমি সেটার সাথে বলছি, বিএনপির যে কথাটা হচ্ছে জামাত কিন্তু অলরেডি আওয়ামী লীগের গোলে পা দিয়ে ফেলছে, আওয়ামী লীগ নিয়ে ফেলেছে, এটা আমাদের কথা। তো জামাতকে নিয়ে যে ভয়টা বিএনপির, আজকে যেমন আমরা 90-এর অভ্যুত্থানের রাজনীতি করেছি, এখানে মাহি ভাই করেছে, এখানে অনেকেই করেছে, রনি ভাই করেছে, আমাদের আজকে সিএসআরএস নাই, বিকজ স্বৈরাচার যাকে আমরা হটিয়েছি সে সরকারের মদতে আরামে লুটে পুটে খাচ্ছে। ঠিক সেই একই অবস্থায় যে আবার যে জামাতকে আওয়ামী লীগ নিবে না, তো তোমারটা আমি খাই আর আমারটা আল্লাহর দোহাই, এটা হলে তো হবে না। আওয়ামী লীগ তো একবারও কিছু বলে না, এই ফুলের মালা দিচ্ছে জামাত, পুলিশ ফুল নিচ্ছে, আবার পরের দিনই পিটাচ্ছে। জামাতের একটা, আমার কাছে সমস্ত মানুষ পৃথিবীর একরকম। জামাতের একজনের বাচ্চা মারা গেলেও তার মায়ের যতটা কষ্ট, আমাদের একজন রাজীব মারা গেলেও তার মায়ের ততটাই কষ্ট। মানুষ হিসেবে আমি যদি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো সেই জায়গাটা আমি বলি জামাতের রাজনীতি থাকলো না, গেল গভর্নমেন্ট, এইখানে হা জয়যুক্ত হয়েছে 3বার 4বার বললেই কিন্তু একটা বিল পাস হয়ে যায়। এত ক্ষমতা, তাহলে কেন এই বিলটা এখনো পাস করছে না? 4 বছর চলে গিয়েছে যে বর্তমান সরকার এত ক্ষমতা, কেন একটা দিনে 4 মিনিটে ঢাকাকে 2 ভাগ করেছে, 16 মাসে তত্ত্বাবধায়ক বিলকে বাতিল করে দিয়েছে, পঞ্চদশ সংশোধন করেছে, তাহলে কেন পারে না সে আপনার হরতালকে বন্ধ করে দিতে? তো এই জন্য আবার বলছি যে এখন যারা এই যে গিনিপিগের মতো আমরা আছি, যারা ওই শাহবাগ চত্বরে, আমি আবারও বলছি, উনি যে কথাটা বললেন যে এই 15-2 কোটি ভোটাররা যে ভোট দিয়েছিল, যদি তারাই হয়ে থাকে, বুমেরাং হতে কিন্তু বেশি সময় লাগে না। 75 সালে কেউ বিএনপি করতো না, জি, তখন আপনাকে অনেক বিএনপির জন্ম ধন্যবাদ। হয় না। এই প্রশ্নটি খুঁজতে চাই যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে, কারণ এই পার্লামেন্টে কিন্তু জামায়াতের মেম্বার রয়ে গেছে, তো এইটা আইনগত কোনো সমস্যা হবে কিনা, আপনি যদি মাইক্রোফোন নিয়ে কথা বলেন। এখানে 3 ভাবে এটা করা যায়। যে প্রশ্নটা পিয়াল প্রথমেই আমার মনে হয় টাচ করেছেন যে 9/11 না, ইউএসএ যখন এই একটা টেররিস্ট অ্যাক্ট হলো, তখন বিশ্বজুড়ে ইউএস একটা ইনিশিয়েটিভ নিল সকল দেশগুলোর সঙ্গে, যে দেশগুলো একটু এখানে আপনার একটু বর্ডার লাইনে আছে, এবং বাংলাদেশে একটি সন্ত্রাস দমন আইন হয়েছিল 2009, এবং এটার আন্ডারে কিন্তু জেএমবি হারকুতুল জিহাদকে ব্যান করা হয়েছে, এবং শুধু ব্যান না, তাদের বিভিন্ন যে সংগঠনগুলো আছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাদের বিভিন্ন যেগুলো আছে, এই আইনে সেই ক্ষমতা আছে। তো আমরা যে সংসদ সদস্য তারা জানবেন যে নতুন আইন প্রণয়নের কোনো প্রয়োজন নাই, এই আইনে কিন্তু জামাত এবং জামাতের সঙ্গে যে সহযোগী সংগঠনগুলো আছে যারা সন্ত্রাস করছে প্রকাশ্যে, তাদেরকে ইমিডিয়েটলি এখনই আইন আছে, যদি পলিটিক্যাল উইল থাকে। পলিটিক্যাল উইল কিন্তু যারা মালিক পক্ষ, বাট আমি বলছি যে কিভাবে পলিটিক্সটা ব্লগারদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারা রিয়েলাইজও করেনি। তারপর মাহমুদুর রহমানের ব্যাপারটা যে আসছে, মাহমুদুর রহমানের যদি কোনো একটা মাহমুদুর রহমান, সে এত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই শাহবাগকে সাপোর্ট করেছে, সে কি করবে? ডেফামেশন স্যুট করে দেন। আজকে কাদের মোল্লা ফাঁসি থেকে এই প্রজন্ম চত্বর নেমে আসছে মাহমুদুর রহমানের বিচার চেয়ে, এটা কোনো কথা?
এইটা কোনো কথা? এটা পুরো জিনিসটাকে জেপড়িতে ফেলে দিচ্ছে। মানে আমি আমার কথা বলছি, মাহমুদুর রহমান যতই চেষ্টা করুক, রাজীবের ব্যাপারে যদি কোনো কথা আসে, আসলিক নাসলিক আপা যে একটা কথা বললেন, তানিয়া আপা একটা কথা বললেন যে এখানে পলিটিক্সের জিনিসটা আসলে ব্যাপার না, এখানে তার পার্সোনাল লাইফ কি করুক না করুক, আপা এখানে একটা ব্যাপার আছে। বিকজ অনেকে চেষ্টা করে যে এই ব্লগাররা যদি এদেরকে ইসলামিক ওয়েতে যদি প্রমাণ করা যায় যারা এইথিস্ট না, অ্যান্টি ইসলাম, তাহলে এই পুরো আন্দোলনটাকে জামাত ইসলামী ধর্মের বিরুদ্ধে পরিচালনা করে। এটা যদি হতো তাহলে আজকে শাহবাগ চত্বরে এত সাধারণ মানুষ দেখতাম না। না আমি আপনাকে বলছি হয় নাই, আমি না কার ষড়যন্ত্র হতে পারে। একটু আন্দোলন কথাটা বলবো, আমি আমার জন্ম হয়েছিল কিন্তু ছোট ছিলাম ৭১-এ। আমার যেটা ধারণা যে এই প্রপাগান্ডা তোমাদের জন্য হয়তো নতুন, এগুলো আগেও হয়েছে। আমি শেষ করি, এন্ড দিস ইজ এ ডিফিটেড ফোর্স। কতিপয় অপরাধী আজকে এত হইচই করছে, এই প্রপাগান্ডা হাজার বছর ধরে হয়েছে। আমি বলছি ব্লগাররা কিভাবে হ্যান্ডেল করতে পারতো। আমি বলছি ব্লগাররা, আপনি আমাকে বলতে দেন কথাটা। আমি বলছি একটা বিষয় ঘটনা হলো যে শাহবাগ প্রজন্ম চত্বরে যে আন্দোলন করছে, অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে সরকার এই জিনিসটাকে কখনই এম্পাওয়ার্ড করছে না, বা এর সঙ্গে সরকারের কোনো লিঙ্কেজ নাই। নীতি এবং নৈতিকতার দিক থেকে, আদর্শিক দিক থেকে যখন একে অপরের সঙ্গে কখনো মিল হয়ে যায়, তখন যাত্রার পথে একে অপরের সাথে হাত মিলায়, কাঁধ মিলায়, এটা স্বাভাবিক একটা বিষয়। যে আদর্শ নিয়ে, যে স্লোগান নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, এতদিন পর সেই স্লোগান নিয়ে যখন বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে এই স্লোগানকে নিয়ে যে চক্রান্ত হয়েছে, যে দুরভিসন্ধি হয়েছে, তার বিরুদ্ধে যখন এই তরুণ প্রজন্ম জেগে উঠেছে, তখন আওয়ামী লীগ সঙ্গতের কারণে এই বিষয়টির সঙ্গে আত্মীয়তা স্থাপন করেছে, নাম্বার 1। নাম্বার 2 হলো একটা বিষয় আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের জন্যে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগ সারা জীবন যে আন্দোলন করে আসছে, তাতে তরুণ প্রজন্মে যারা আন্দোলন করছে তাদের সাহায্য নিয়ে কোনো একটা বিষয় আওয়ামী লীগের আন্দোলন করতে আওয়ামী লীগ এত দরিদ্র হয়ে যায় নাই এখন পর্যন্ত। যে কোনো বিষয় আওয়ামী লীগের আন্দোলন করার মতো সেই জনশক্তি এখন আছে, সেই ফোর্স তাদের আছে। এবং আগামী দিনের ভোটের রাজনীতি, যেটা বললেন, ভোটের রাজনীতিতে আমি মনে করি না যে আমরা এত দরিদ্র হয়ে গেছি। আমরা যে কাজ করেছি, যে কর্ম করেছি, যে উন্নয়নমূলক কাজ করেছি, জাতির সঙ্গে আমাদের যে কন্ট্যাক্ট হয়েছে, যে বিষয়গুলো হয়েছে, সেগুলো নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে আমরা বিপুল ভোটের ম্যান্ডেটে আগামীতে নির্বাচনে ক্ষমতা আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, এবং আমাদের সেই বিশ্বাস এবং কনফিডেন্স আছে। এখানে একটা বিষয় বারবার জিনিস বলার চেষ্টা করা হচ্ছে যে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল নিয়ে যে কথাগুলোর মধ্যে এখানে কিন্তু একটা কন্ট্রাডিকশন সৃষ্টি করা হচ্ছে, বলা হচ্ছে। সেই ব্যাপারে যদি আপনি বলেন। প্রথমত বাংলাদেশের অস্তিত্বের বিরোধিতা করার কারণেই জামাতের তো নৈতিক অধিকার নাই এই দেশে রাজনীতি করার। এবং আপনারা জানেন যে স্বাধীনতার পর জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল। আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? পরাজিত করে, শাসকরা আশ্রয় দেয়। ৭১-এ ধর্মান্ধ শক্তিকে আমরা পরাজিত করেছিলাম, শাসক গোষ্ঠী তাকে আশ্রয় দিয়েছে। ৯০ আমরা স্বৈরাচারকে পরাজিত করেছিলাম, শাসকরা আশ্রয় দিয়েছিল। ৯২ সালে জাহানারা ইমামের নেতৃত্বে গণ আদালত গঠন করে তাদেরকে আমরা দায়ী করেছিলাম যে তারা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী, শাসক গোষ্ঠীর আশ্রয় এবং প্রশ্রয় পেয়েছে। এইবার প্রজন্ম চত্বর কিন্তু একটা কথা বলেছে, তারা সমস্ত ধরনের প্রকাশ্য এবং গোপনতাদের বিরোধী। প্রকাশ্যভাবে তারা জামাতের বিএনপির সঙ্গে যেমন আছে, অপ্রকাশ্যভাবে কারোর সঙ্গে থাকার যদি কোনো সম্ভাবনা তরুণ প্রজন্ম দেখেছে বলেই তারা কিন্তু ফুঁসে উঠেছে। ফলে প্রকাশ্য এবং গোপনতা দুইটার বিরুদ্ধেই কিন্তু এরা একটা মানে রায় ঘোষণা করেছে আমাদের তরুণ প্রজন্ম। তবে আমি যেটা একটু বলতে চাই যে এই যে ঘটনাটা ঘটছে, এর মধ্যে আরেকটা ইন্ডিকেশন কি আছে যে এমন একটা অস্থিরতা তৈরি করো যা ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যেতে পারে। ফলে সে কারণে হঠাৎ করে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু ঠিক মিলছে না, অনেক হিসাবের সঙ্গে মিলছে না। ফলে সে ব্যাপারেও আমার মনে হয় তরুণ প্রজন্ম আবার দাঁড়াবে। যে আমি একটু নীলুফার চৌধুরী মনিরকে জিজ্ঞেস করবো যে বিএনপি তাহলে জামাতকে বাদ দিয়ে একা রাজনীতি করবে কিনা, প্রশ্নটি এইখানে আসলে বিএনপি একটা ইস্যু নিয়ে জামাতের সাথে ১৮ দলের একটা জোট করেছে। না শুধু আপনি না, অন্যরাও বলেছে সেটি, আপনি শুধু বলেন না, বিরোধী দল থেকে বলা হয়েছে। বিষয়টি হচ্ছে যে এখানে বিষয়টা কি, এই গণজাগরণটা কি, গণবিস্ফোরণটা কি, আমাদের তরুণদের আত্মপরিচয়ের যে সংকট, যেটি ৪২ বছর ধরে চলে আসছে, সেই আত্মপরিচয়ের সংকটটা তারা রিক্লেম করছে। তারা বলছে যে জয় বাংলা, সে রিক্লেম করছে। তারা রিক্লেম করছে জাগো জাগো বাঙালি জাগো, তারা রিক্লেম করছে সেটা। অর্থাৎ এই ৪২ বছর ধরে যে বিভাজিত রাজনীতি চলছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে যে বিভাজিত রাজনীতি চলছে, তার বিরুদ্ধে আমাদের তরুণ প্রজন্ম দাঁড়িয়েছে। সুতরাং আমাদের যে ৭১ সালে যে বিষয়টি মীমাংসিত হয়েছিল, যে বিষয়টি, সেই বিষয়টি যদি এখন আবারও মীমাংসিত হয়ে যায়, তাহলে দুর্নীতি কেন সমস্ত কিছুই সমাধান হয়ে যাবে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের তরুণ সমাজ এখনো কিন্তু ভাবতে পারে না যে কোনটি আমাদের স্লোগান,
কোনটি আমাদের দেশপ্রেম, এগুলো কিন্তু 42 বছর ধরে কিন্তু জি, আপনাকে অবিরত রয়ে ধন্যবাদ গেছে। গোলাম মোল্লা রনি, আপনি যদি বলেন। ধন্যবাদ। এখানে যে বিষয়ে আলোচনা হচ্ছে, একটা বিষয় ঘটনা হলো যে শাহবাগ প্রজন্ম চত্বরে যারা আন্দোলন করছে, অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে সরকার এই জিনিসটাকে কখনই এম্পাওয়ার্ড করছে না, বা এর সঙ্গে সরকারের কোনো লিঙ্কেজ নাই। নীতি এবং নৈতিকতার দিক থেকে, আদর্শিক দিক থেকে যখন একে অপরের সঙ্গে কখনো মিল হয়ে যায়, তখন যাত্রার পথে একে অপরের সাথে হাত মিলায়, কাঁধ মিলায়, এটা স্বাভাবিক একটা বিষয়। যে আদর্শ নিয়ে, যে স্লোগান নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, এতদিন পর সেই স্লোগান নিয়ে যখন বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে এই স্লোগানকে নিয়ে যে চক্রান্ত হয়েছে, যে দুরভিসন্ধি হয়েছে, তার বিরুদ্ধে যখন এই তরুণ প্রজন্ম